আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর এইচএসসি পরীক্ষা 2025 সালে দিনাজপুর বোর্ড এর যে প্রশ্নটি এসেছিল, ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত যে প্রশ্নটি এসেছিল, তো আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকে এমন একটা প্রশ্ন পড়াবো যে প্রশ্নটি প্রায় আসে পরীক্ষায়, অনেকবার এসেছে। সেটি হচ্ছে দুটি হাফ অ্যাডার দ্বারা একটা ফুল অ্যাডার কিভাবে বাস্তবায়ন করা যায়। এটা কিন্তু এই প্রশ্নের ঘ নাম্বারে আছে। তো ওইটা আজকে আমি সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রশ্নটা দেখে নি, প্রশ্ন কি বলা আছে। যে প্রশ্নটা আমি উপস্থাপন করলাম, প্রশ্নের এইখানে চিত্র একে একটি সমীকরণ দেয়া আছে, লজিক ফাংশন দেয়া আছে। এক্স প্লাস ওয়াই জেড সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, অর্থাৎ এ প্লাস বি সির একটা সূত্র আছে না, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, ওই যে বিভাজন উপপাদ্যে, সেই উপপাদ্য এখানে এ বি এর পরিবর্তে এক্স ওয়াই আছে। যাই হোক, এটা চিত্র একে দেয়া আছে। আর চিত্র দুইয়ে দুইটি ইনপুট দুইটা আউটপুট, দুইটি ইনপুট দুইটা আউটপুট মানে কি হাফ অ্যাডারের চিত্র। এই দুইটা চিত্র দেওয়া আছে। মানে চিত্রের আলোকে গ আর ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক খ এই দুটি কিন্তু উদ্দীপক ছাড়াই আমরা উত্তর দিতে পারবো। ক খ এর উত্তর আমরা উদ্দীপক ছাড়াই দিতে পারবো। তো আমরা আগে ক খ লিখে নিই। ক নাম্বার বলছে কাউন্টার কি। কাউন্টার হচ্ছে গণনাকারী ডিভাইস, যে সার্কিট এই যে ইনপুটকৃত পালস গণনার কাজ করে এই যে সার্কিট, তাকেই কাউন্টার বলে। আরো সুন্দরভাবে লিখতে হলে এইভাবে লিখতে পারি, এটি একটি এই কাউন্টার একটি সিকোয়েন্সিয়াল সার্কিট, যেটি কতগুলো ফ্লিপ ফ্লপ এবং লজিক গেটের সমন্বয়ে গঠিত। ফ্লিপ ফ্লপ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র ডিভাইস, যেটি এক বিট ধারণ করে। এক বিট ধারণ করার জন্য ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়। 0 অথবা 1, যে কোনো একটা বিট একটা ফ্লিপ ফ্লপে ধারণ করতে পারে। যাই হোক, এটুকু লিখলেই হবে ক নাম্বারের জন্য। যে সার্কিট বা বর্তনী সংখ্যা গণনার কাজ করে, ইনপুটকৃত সংখ্যা গণনার কাজ করে, তাকেই কাউন্টার বলে। আবার উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের খ নম্বরে বলেছে, দিনাজপুর বোর্ড 2025 সালের খ নম্বরে বলেছে, ন্যান গেট কিভাবে নর গেট দ্বারা বাস্তবায়ন করা যায়। দারুণ একটি প্রশ্ন। আচ্ছা, ন্যান গেট এবং নর গেট দুইটাই কিন্তু সার্বজনীন লজিক গেট, এবং এখানে বলেছে নর গেট দ্বারা ন্যান গেটকে বাস্তবায়ন করতে হবে। তার মানে কি একটা সার্বজনীন গেটকে আর একটা সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন করবো, তাই না? হ্যাঁ, সম্ভব। সেটা আমি এখন দেখাবো। যাই, ন্যান গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন করব। প্রথমে এই যে উপরে লিখে নেব উত্তর খ, নর গেট দ্বারা ন্যান গেট বাস্তবায়ন নিম্নরূপ। আমরা শুরুতেই কোন গেটের এখন সূত্র লিখব, যাকে বাস্তবায়ন করব সেই সূত্রটা লিখব। ন্যান গেটকে বাস্তবায়ন করতে বলেছে, তাই ন্যান্ডের সূত্র লিখব, এক্স সমান এ বি এর উপরে নট। আমরা জানি ন্যান্ড হচ্ছে গুণ করে তার উপরে নট। ন্যান্ড এর সমীকরণ লিখলাম আমরা ন্যান্ড গেটে। এবার যেহেতু নর দ্বারা বাস্তবায়ন করব, তাই আমরা এই নটটা ভেঙে দুই খণ্ড করব। এই যে এর উপরে আর বি এর উপরে আলাদা করে দিব। এটা হয়, এটা করা যায় ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী। গুণের উপরে যদি নট থাকে, এই নটটা ভেঙে দুই খণ্ড করা যায়, ইন্টু থাকলে প্লাস হয়, ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী, তাই না? এটা তোমরা জানি। এবার এটা নিচে লিখব। এখন এই যে এ নট প্লাস বি নট আছে, ভালো কথা। এ নট দ্বারা আমরা নর গেট আঁকতে পারবো, বি নট দ্বারা নর গেট আঁকতে পারবো, কিন্তু এই প্লাসটা তো অর হয়ে আছে। অর প্লাস বলতে অর বোঝায়। এখন প্লাসের উপরেও যদি আমি নট না দিই, তাহলে তো নর হবে না। প্লাসের উপরে নট থাকলে তাহলেই না নর হবে, যেহেতু নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলেছে, তাই প্লাসের উপরে নট লাগবে। তো লাগলে একটা দেয়া যাবে না, দুইটা দিতে হবে। আমরা যদি সমীকরণের প্রয়োজনে অথবা কোনো কিছু বাস্তবায়নের প্রয়োজনে যদি নট গেট যুক্ত করার প্রয়োজন হয় এক্সট্রা, তাহলে ডাবল নট দিতে হবে, একটা নট দেওয়া যাবে না। তাই আমি ডাবল ব্যবহার করেছি। ডাবল নট দিলে মানের পরিবর্তন হয় না। এখন এইটা দ্বারা যদি লজিক সার্কিট অঙ্কন করি না, তাহলে সেটি সব নর গেট হবে। কিভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন লক্ষ্য করি, লজিক সার্কিট এ একটা ইনপুট, এখন এ এর সাথে নট যুক্ত করব, তাই না? তাহলে তো এ নট হবে। কিন্তু এখানে এ এর সাথে নট গেট আঁকা যাবে না, নট গেটকে নর গেট দ্বারা আঁকতে হবে। সেটা কিরকম? এ একবার সোজা গেছে, একবার এই দিক দিয়ে ঘুরে গেছে, তাহলে এটাও এ এটাও এ। আমরা জানি নর গেট এর কমপক্ষে দুইটা ইনপুট থাকতে হবে,
এটাও এ এটাও এ, দুইটা এ যোগ করব, যোগ করে তার উপরে নট দিব। এই যে লাইনটা পেলাম, এটা কিন্তু এ নট বলতে পারি। এ প্লাস এ মানে এ নট, এ নট বলতে পারি। কেন বলতে পারি? এটাও এ এটাও এ, দুইটা এ যোগ করে একটা এ, তার উপরে এই নট। তার মানে কি এ নটকে এইভাবে উপস্থাপন করা যায়, যাকে বলে নট গেটকে নরের মাধ্যমে উপস্থাপন। অনুরূপ ভাবে বি নট আঁকবো। এই যে বি নট অঙ্কন করলাম, আমরা বি নট অঙ্কন করলাম, এটাও কিন্তু বি নট হবে। তাহলে এটাও বি, দুইটা বি যোগ করে একটা বি, তার উপরে এই নট, এ নট পেলাম, বি নট পেলাম। এই দুইটা আবার যোগ হবে, যোগ করার জন্য একটু ছোট করব, ছোট করে আমরা এখানে যোগ করার জন্য আবার একটা অর্গেট অঙ্কন করব, যোগের উপরে নিচের নটটা দেওয়ার জন্য নট দিলাম। তাহলে কি হলো? প্লাসের উপরে এই নটটা দিয়েছি, তার মানে এটি নর গেট হয়েছে। এবার এই যে আউটপুটটা বের হয়েছে, ওইটার উপরে আর একটা নট দিতে হলে এখানে আরো একটি নর গেট অঙ্কন করতে হবে। এটা হচ্ছে এ নট প্লাস বি নট বলতে পারি। এটা এ নট, এটা বি নট, তাহলে এ নট প্লাস বি নট, তারপরে এই যে আর একটা নট আছে, তার মানে কি নিচ পর্যন্ত অঙ্কন করেছি, উপরে নটটা বাকি আছে। ডাবল নটের ওই যে সবার উপরে যে নটটা আছে, ওইটা কিন্তু এখনো অঙ্কন করি নাই। ওটা যদি অঙ্কন করতে হয়, ফাইনালি আমরা লাস্টে একটা আউটপুট পেয়েছি, এটা ব্যবহার করে ওই নটটা ব্যবহার দিতে হবে। এই আউটপুটটা আমি দুইবার ব্যবহার করে এটার ইনপুট হিসেবে, এখানে যে আউটপুটটা বের হয়েছে এই দুইবার ইনপুট হিসেবে নিয়ে কিন্তু আরো একটি নর গেট অঙ্কন করব। তাহলে এখানে যে যেটা বের হলো সেটা হচ্ছে ডাবল নট হবে। কেন ডাবল নট হবে? এ আর বি, সরি এ নট প্লাস বি নট, এ নট প্লাস বি নট, এ নট প্লাস বি নট, তারপরে এই একটা নট, এই একটা নট, ডাবল নট হয়েছে। এইভাবে না আমরা এই ন্যান্ড গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে পারি। দিনাজপুর বোর্ডের প্রশ্নের সমাধান করাচ্ছি আমি, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একজন সরকারি কলেজের শিক্ষক। আজকে শুক্রবার, কলেজ ছুটি, সন্ধ্যার পরে আমি সাধারণত লাইভে আসি শিক্ষার্থীদের অনুরোধে। বিশেষ করে অবসর সময়ে বসে না থেকে শিক্ষার্থীদের জন্য কিছু করার চেষ্টা আর কি। তোমরা যারা আমার ক্লাসটা দেখছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করার চেষ্টা করবে। আমি অবশ্য ক খ উত্তর দিলাম এবং ধারাবাহিকভাবে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিব। তো একটি বিষয় আবারও বলছি, এই যে ঘ নং প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন আমি গ করাবো, এটা ঠিক আছে, কিন্তু ঘ নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। কারণ ঘ নাম্বারটাই বলেছে এটা একটা হাফ অ্যাডারের চিত্র, দুইটা হাফ অ্যাডার দ্বারা একটা ফুল অ্যাডার কিভাবে বাস্তবায়ন করা যায়, ওই প্রশ্নটা কিন্তু আজকে আমি করাবো ঘ নাম্বারের উত্তর হিসেবে। তোমরা যদি শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু আজকে সুন্দর একটা দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন শিখতে পারবে। সেটা হচ্ছে দুইটা হাফ অ্যাডার দ্বারা একটা ফুল অ্যাডার কিভাবে তৈরি করা যায় বা বাস্তবায়ন করা যায়, সেটা দেখাবো। আচ্ছা, এখন তো গ নম্বর উত্তর দিব, তাই না? উদ্দীপকের চিত্র 1 এর সত্যক সারণী অঙ্কন করো। চিত্র 1 হচ্ছে এইটা। এখানে এক্স প্লাস ওয়াই জেড সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, এইটা কিন্তু একটা বিভাজন উপপাদ্য আছে। এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। জাস্ট এখানে এ প্লাস বিসি ছিল, এখানে এক্স প্লাস ওয়াই জেড আছে, এ বিসি এর পরিবর্তে এক্স ওয়াই জেড আছে। আমরা এখন এইটাকে সত্যক সারণীর মাধ্যমে যদি উপস্থাপন করি, তাহলেই গ নাম্বারের উত্তর হবে। সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল, অর্থাৎ টেবিলের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তো আমরা এখন টেবিলের মাধ্যমে উপস্থাপন যদি করতে চাই, আমি ছক অঙ্কন করে দিলাম। ছকটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এক্স ওয়াই জেড লিখবো, তারপরে এক্স ওয়াই জেড, আচ্ছা বাকিগুলো আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এখন এইটা লেখার সময় কিভাবে লিখবো খুব ভালো করে লক্ষ্য করি। প্রথমত এক্স ওয়াই জেড তো কমন, তিনটে ইনপুট লিখতেই হবে। এরপরে ওয়াই জেড এখানে লিখেছি, আর এক্স এর সাথে ওয়াই জেড যোগ করে আর একটা কলাম অঙ্কন করেছি, তাহলে এটা পেলাম। আবার এখানে এক্স প্লাস ওয়াই আলাদা করেছি, এক্স প্লাস জেড আলাদা করেছি, আবার এই দুটো গুণ করে এখানে লিখবো। তাহলে পাশাপাশি কয়টা কলাম হবে সেটা নির্ভর করবে তথ্যের উপরে। আর উপর থেকে নিচের দিকে আমাদের এই যে ভূমি সমান্তরাল যেগুলি সেগুলোকে সারি বা রো বলে। সাধারণত তিনটা যদি ইনপুট হয়, 2 পাওয়ার 3 8টা সারি হয়। এই যে 1 2 3 4 5 6 7 8টা বিন্যাস এর জন্য 8টা সারি হয়েছে, তাই না? এবার আমরা এই প্রথমে লিখবো 0 এবং 1 ব্যবহার করে এখানে বিন্যাস তৈরি করব, 8টা বিন্যাস হবে। আচ্ছা, 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা, 0 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা যদি বাইনারি মান লিখি, তারপর থেকে 3 বিট করে সাজিয়ে লিখি, তাহলে কিন্তু 8টা বিন্যাস হয়। তাই আমরা মূলত এখানে 0 থেকে 7-এর বাইনারি মান লিখতে হয়। যেমন এখান থেকে লেখা শুরু করব। 0 বাইনারি 0, 1-এর বাইনারি 1,
2 এর বাইনারি 1 0 মানে 10, 3 এর বাইনারি 11, 4 এর বাইনারি 100, 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি 110, 7 এর বাইনারি 111, তিনটা 1। আবার এইগুলো আমরা শূন্য দ্বারা পূর্ণ করে দিব। তার মানে কি 0 থেকে 7 এর বাইনারি মান লিখে বাকি বাম দিকে 0 দিয়ে 3 বিট করে তৈরি করে দিলাম। এটা একভাবে বুঝে লেখা যায় যে 0 থেকে 7 এর বাইনারি মান লিখবো। আমি যখন কলেজে এগুলা এই ক্লাস কলেজের ক্লাসে যখন এগুলি পড়াই, অনেক শিক্ষার্থীর এই 0 থেকে 7 এর বাইনারি মনে থাকে না, আমাকে বলে। তো যাদের 0 থেকে 7 এর বাইনারি মান মনে না থাকবে তাদের জন্য একটা শর্টকাট টেকনিক আছে মনে রাখার। সেটি হচ্ছে এদিক থেকে এদিকে কম্পিউটারের রেজিস্টার যথাক্রমে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, এইভাবে রেজিস্টার কাউন্ট করে কম্পিউটারে। 1 মানে কি? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। 1 এর দ্বিগুণ 2 মানে কি? 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। 2 এর দ্বিগুণ 4 মানে 4টা 0 4টা 1। একটা 0 একটা 1, 2টা 0 2টা 1, 4টা 0 4টা 1। এভাবে আমরা লিখতে পারি, একটু মনে রাখার চেষ্টা করতে পারি। এবার এই তথ্যের আলোকে ওদিকে লিখবো, যেমন y z গুণ হবে, এটা y এটা z, এই দুইটা কলাম গুণ করে এখানে লিখবো। 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, গুণ করলাম yz। এবার এখানে কি হয়েছে? x এর সাথে yz যোগ হয়ে এখানে লিখতে হবে। yz হচ্ছে এইটা আর x হচ্ছে এইটা, তার মানে কি এই 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 দুইটা যোগ করে এখানে লিখবো। 0 আর 0 যোগ করে 0, 0 আর 0 যোগ করে 0, 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, কারণ যোগের সময় যে কোনো একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়, আবার সকল ইনপুট সত্য হলেও আউটপুট সত্য হয় যোগের সময়। তা আমরা এইটার মানটা পেলাম। এবার এইটার মান বের করার জন্য আমরা এই দুটো আলাদা আলাদা করে এখানে লিখেছি, এগুলোর মান বের করবো। তো এক্স প্লাস ওয়াই, তার মানে কি এই দুটো কলাম যোগ করে এখানে লিখবো। 0 আর 0 যোগ করে 0, 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1। আচ্ছা, এবার এক্স জেড, এক্স হচ্ছে এইটা, জেড হচ্ছে এইটা, এটা আর এটা যোগ করে এখানে লিখবো। 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1 হলো। এবার কি করব? x প্লাস ওয়াই এইটা, x প্লাস জেড এইটা, মাঝখানে ইন্টু আছে, মানে কি এই দুটো কলাম গুণ করে এখানে লিখবো। 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, সব 1 আছে না, তাই গুণ করে সব 1 হবে। সবগুলোতে 1, তো 1 1 গুণ করে 1 হয়। এখন আমাদের যেটা বলেছিল এইটার সমান এটা মিলে যাবে, এটার মান তো এই কলামটা যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি, এইটার সাথে এটা কিন্তু মিলে গেছে হুবহু। এখানে যে 3টা 0 3টা 0, 5টা 1 5টা 1 সমান সমান হয়েছে। অতএব এটা সমান এটা আমাদের এই সত্যক সারণীর মাধ্যমে প্রমাণিত হয়েছে, উপস্থাপন করা। এইভাবে আমরা সত্যক সারণী অঙ্কন করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমি ওই যে দিনাজপুর বোর্ড 2025 সালের প্রশ্নের সমাধান করাচ্ছি, তাই না? যাই, বাকিটুকু করি, আবার উদ্দীপকে ফিরে যাই। এই যে এতক্ষণ কথাটা যেটা বলছিলাম, আমি প্রথম থেকে একটা বিষয় বলে আসছি যে এই সেইটা এখন আলোচনা করব। ভালো করে রেডি হয়ে মানে খুব ঠান্ডা মস্তিষ্কে কিন্তু শুনতে হবে, কারণ এই প্রশ্নটা হচ্ছে দুইটি হাফাটার দ্বারা একটা ফুলাটার বাস্তবায়ন। আমি যখন কলেজে পড়াই শিক্ষার্থীদের, তখন অনেক শিক্ষার্থীর কাছে এটা একবারে বুঝতে প্রবলেম হয়। সেজন্য আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে দুইটা হাফাটার দ্বারা একটা ফুলাটার বাস্তবায়ন করা যায়। প্রশ্নটা কি বলা আছে দেখি। প্রশ্নে বলা আছে চিত্র 2 এর ইনপুট সংখ্যা একটি বৃদ্ধি করলে যে সার্কিট পাওয়া যায় তাকে চিত্র 2 দ্বারা বাস্তবায়ন করা সম্ভব কি, বিশ্লেষণ করো। এখানে প্রশ্নে বলছে চিত্র 2 এ দুইটা ইনপুট, এই যে এইটার এটা ইনপুট আর এই দুটা আউটপুট, দুইটা ইনপুট দুইটা
আউটপুট, এটা হাফ অ্যাডারের বৈশিষ্ট্য। কিন্তু আমাদের বলছে একটি ইনপুট যদি বৃদ্ধি করি তাহলে ইনপুট সংখ্যা হবে 3টি, আর আউটপুট কিন্তু 2টাই থাকবে। তো 3টে ইনপুট 2টা আউটপুট, এটা ফুল অ্যাডারের বৈশিষ্ট্য। আবার বলছে আমরা যে সার্কিটটা পাবো সেটি ফুল অ্যাডার, তাকে চিত্র 2 দ্বারা বাস্তবায়ন। তার মানে এখানে বলতে চাচ্ছে এই প্রশ্নে যে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখাও, এটাই বলতে চাচ্ছে ইনডাইরেক্টলি। এখন আমরা লিখবো 2টা হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। ভালো করে লক্ষ্য করি। উত্তর ঘ, উদ্দীপকে বর্তনীটি হাফ অ্যাডার এর একটি ইনপুট বৃদ্ধি করলে ফুল অ্যাডার তৈরি হবে। হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন নিম্নরূপ। তো হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়নের সময় আমাদের 3টা জিনিস দরকার হবে, 3টা। 2টা হাফ অ্যাডার তো লাগবেই, আর 2টা হাফ অ্যাডারের ক্যারি আউটপুট, 2টা হাফ অ্যাডারের নিশ্চয় 2টা ক্যারি আউটপুট হবে। সেই 2টা ক্যারি আউটপুট এর যোগ করার জন্য আরেকটা গেট দরকার হবে, সেটা হচ্ছে অর গেট। সেই জন্য আমাদের 2টি হাফ অ্যাডার ও একটি অর গেট দ্বারা একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। 3টা জিনিস লাগবে, 2টা হাফ অ্যাডার, একটা অর গেট। অর গেট কি করবে? এই 2টা হাফ অ্যাডারের যে আউটপুট, ক্যারি আউটপুট থাকবে, ওই ক্যারি আউটপুট দুটো যোগ করবে। এখন আমি যদি মনে করি যে প্রথম হাফ অ্যাডারের ইনপুট এ বি, আউটপুট ধরতে পারি S1 C1। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে হাফ অ্যাডারের 2টা আউটপুট, একটা এ বি যদি ধরি তাহলে আউটপুট তো আমরা এস আর সি জানি, কিন্তু এখানে S1 আর C1 লিখছি কেন? কারণ হাফ অ্যাডার তো 2টা। প্রথমটার ক্ষেত্রে আমি লিখলাম S1 C1, তাহলে দ্বিতীয়র ক্ষেত্রে আমরা আউটপুট লিখতে পারি S2 C2, তাই না? সেই জন্য আমি S1 C1 লিখেছি। এবার এখন আরেকটা বিষয় বলে রাখি, একটা হাফ অ্যাডারের 2টি ইনপুট এ আর বি, আর আউটপুট এস আর সি। আচ্ছা, এস এর এখানে S1 C1 হবে, S1 এর যে মান সেটা কিন্তু এক্স অর হবে, আর সি এর যে মান সেটা কিন্তু এন্ড হবে। কারণ হাফ অ্যাডার 2টা লজিক গেটের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে এক্স অর আর একটা হচ্ছে এন্ড। এক্স অর এবং এন্ড এই 2টার সমন্বয়ে কিন্তু হাফ অ্যাডার তৈরি। এখন তাহলে এস এর মান নিশ্চয়ই এক্স অর হবে এই 2টা ইনপুট ধরে, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং প্রথম হাফ অ্যাডারে S1 সমান এ এক্স অর বি হবে। যেহেতু এ বি ইনপুট, তোমরা যারা হাফ অ্যাডার না পড়েছো তাদের কিন্তু একটু জটিল হবে, আগে হাফ অ্যাডারটা ভালো করে শিখতে হবে। যাই হোক, তোমরা আমার এই চ্যানেলেও আছে হাফ অ্যাডার, সুন্দর করে আলোচনা করেছি, হাফ অ্যাডারের ভিডিও আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। একটা বিষয় বলে রাখি, হাফ অ্যাডারের যে 2টা আউটপুট, তার এস এর মানটা হবে যোগফল, অর্থাৎ এই এক্স অর, আর সি এর মানটা হবে এন্ড, তাহলে সি সমান হবে এবি, এবি মানে এন্ড। তাহলে এই 2টা লজিক সার্কিট পেলাম, একটা হচ্ছে এক্স অর আর একটা এন্ড। প্রথম হাফ অ্যাডারের এই 2টা আউটপুট পেলাম। আচ্ছা, এখন দ্বিতীয় হাফ অ্যাডারেও এরকম 2টা আউটপুট পাবো। এখন দ্বিতীয় হাফ অ্যাডারের সময় আমাদের যে ইনপুট নিতে হবে আরো 2টা, তাই না? সেই 2টি ইনপুটের একটা হবে S1 আর আরেকটা ক্যারি ইনপুট যুক্ত করবো ওর সাথে। সেজন্য আমরা এখানে লিখতে পারি দ্বিতীয় হাফ অ্যাডারে ইনপুট S1 এবং আউটপুট CI মানে ক্যারি ইনপুট। সরি, 2টা ইনপুট, একটা হবে S1 আর একটা CI, CI মানে ক্যারি ইনপুট। এই CIC এক না, কিন্তু এটা হচ্ছে C1 যেটি প্রথম হাফ অ্যাডারের আউটপুট, এইটা হচ্ছে CI। এই প্রথম হাফ অ্যাডারের এস এর সাথে ইনপুট হিসেবে ক্যারি ইনপুট যুক্ত হবে। তাহলে আমরা যে 2টা আউটপুট পাবো, একটা লিখতে পারি S2 C2। ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম 2টা হাফ অ্যাডারের 2টা 4টা আউটপুট হবে। প্রথমে লিখেছি S1, এখানে লিখলাম S2। প্রথমে লিখেছি C1, এখানে লিখলাম C2। তাহলে এইখানে যেমন এটার মান আর এটার মান এখানে বের করেছি, তাহলে এইটার ক্ষেত্রেও এটার মান আর এটার মান বের করব। S2 সমান হবে এই 2টা ব্যবহার করে, অর্থাৎ আমরা তো S2 এর মানে একটা এক্স অর গেট হবে না, সেই এক্স অর গেটের কোনটা ইনপুট হয়েছে এই 2টা, সেজন্য লিখলাম S1 এক্স অর CI মানে ক্যারি ইনপুট। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, S1 এর একটা মান আছে না, তো আমরা ইচ্ছে করলে এই লাইনে এখানে সমান দিয়ে এস এর মান এটা লিখতে পারি। যেমন এই যে লক্ষ্য করি, এটা সমান এইটা লিখলাম, কিভাবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এস এর মান হচ্ছে এইটুকু, এক্স অর বি, এইটুকু রেখে দিয়েছি পাশে।
জাস্ট S1টা আউট করে দিয়ে আমি এই S1 এর মান লিখেছি, এটুকু এখানে রেখে দিয়েছি। আরেকটি বিষয় বলি, ফুল অ্যাডারের দুইটা আউটপুট, এস একটা সিও মানে ক্যারি আউটপুট, তাই না? এখন এস এর যে যৌগিক উপস্থাপন সেটা কিন্তু এইটা আমরা যারা ফুল অ্যাডার করেছি। তার মানে কি আমাদের ফুল অ্যাডারের এসটা বাস্তবায়ন হয়ে গেছে অলরেডি, কারণ আমরা যে ফুল অ্যাডার করেছি তারা দেখেছি যে ফুল অ্যাডারের দুইটা আউটপুট হয়, এস যোগফল একটা হচ্ছে ক্যারি আউটপুট মানে সিও, তাই না? এস এর যোগফলের যে আমরা এস এর মান যেটা আমি পাই সেটার যৌগিক উপস্থাপন কিন্তু এইটা, এ এক্স অর বি এক্স অর সি, যদি এবিসি ইনপুট হয়। তার মানে কি আমাদের অলরেডি একটা ফুল অ্যাডারের একটা সাইড বাস্তবায়ন হয়ে গেছে। এখন এখানে তো C2 আছে, তাহলে C2 সমান হবে কি এটা ইনটু এটা, তাই না? তার কারণ আপারের দুইটা আউটপুট, একটা XOR আর একটা কি এন্ড, এই এন্ডটা কোনটা কোনটা নিয়ে করবে, এই দুটা নিয়েই তো এন্ড বানাবে, এটা ইনটু এটা। এখানে যেমন হয়েছিল এটা এটা গুণ করে, এখানে হবে এটা এটা গুণ করে। এখন এই পর্যন্ত আমরা বুঝেছি, কিন্তু এই যে C2 সমান S1 ইন্টু CI, এইটাকে নিয়ে আমরা একটু কাজ করব। কি কাজ আমি পরের স্লাইডে দেখাচ্ছি। তাই আমরা একটু তুলে নিয়ে এখানে পরের স্লাইডে আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা আর একটু ব্যাকে যাচ্ছি, আমি একটু ব্যাকে যাচ্ছি। এটার সমান আমি এটা লিখতে পারি কিভাবে, এই যে S1 এর মান কিন্তু এইটা, CIটা রেখে দিলাম। আবারও বলি, S1 এর মান কিন্তু এইটা, ক্যারি ইনপুট রেখে দিলাম। দুইটা হাফ অ্যাডার দ্বারা একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করাচ্ছি আমি, এই জন্য একটু ভালো করে বুঝতে হবে। প্রশ্নটা অনেক শিক্ষার্থীর কাছে কঠিন মনে হয়, এখনো বাকি আছে, সেটুকু করব। এইখানে আমরা একটা কাজ করব, সেটি হচ্ছে ওই কিছুক্ষণ আগে যেটা পাইলাম ওটাকে লিখে দিলাম। এই যে দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে কি পাইলাম আমরা, এটা পাইলাম। দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে এই লাইন আর এই লাইন, এই লাইন আর এই লাইন, এই দুটো পেয়েছি আমি উপর থেকে নিয়ে আসলাম, উপর থেকে আমি আবার আগের পেজ থেকে এটুকু নিয়ে আসলাম আর কি। এখানে এই যে ওইখানে আরেকটা আছে তো সি, এটা হবে এইখানে এই মানটা বের করার জন্য আমরা একটা কাজ করব। আমরা জানি ফুল অ্যাডারের ক্ষেত্রে সিও যে ক্যারি আউটপুট থাকে তার কিন্তু একটা মান আছে। আমরা যারা ফুল অ্যাডার করেছি তারা জানি এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি, মনে আছে? এগুলো কিন্তু মনে রাখতে হবে। যাই হোক, ওটা এখানে লিখবো এ নট বি সি, এই যে আমি এখানে লিখে দিলাম, দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এটা এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পাইলাম কোথায়, ফুল অ্যাডারের সিও এর আউটপুট, ক্যারি আউটপুট, এটা আমরা ফুল অ্যাডার থেকে পাই, মনে রাখতে হবে। এটাকে একটু সরল করে আমরা এই জিনিসটা আনবো। আচ্ছা, ভালো করে লক্ষ্য করি, এই অংশটুকু থেকে সি আছে, যদি সি কমন নেই, সি আই যদি কমন নেই, তাহলে এ নট বি প্লাস এ বি নট থাকে, এটা থাকে কিন্তু। আর এখান থেকে যদি আমরা এ বি কমন নেই, তাহলে কি থাকে, সি নট প্লাস সি থাকে। এখন সি নট প্লাস সিতে কিন্তু 1 হয় আর অপারেশনের ক্ষেত্রে, এটা আমরা জানি। তাহলে আমি পরের লাইনে লিখতে পারি, আচ্ছা এ নট বি প্লাস এ বি নট, এটার মান কিন্তু এ এক্স অর বি, যে বিভাজন উপপাদ্য আছে এ নট বি প্লাস এ বি নট, এটার সূত্র হচ্ছে এ এক্স অর বি। তাহলে আমরা লিখতে পারি সি ইন্টু এ এক্স অর বি, এটা লিখতে পারি কিন্তু। আর এখানে এ বি কেন, এটার মান তো 1 কে এটা দিয়ে গুণ করলে এটা হয়। আচ্ছা, এখন যদি আমি বলি এটার সাথে এটা মিলে গেছে না? হ্যাঁ মিলে গেছে, লক্ষ্য করি এখানে কি সি আইটা পরে এখানে আগে, ওই একই কথা। তাহলে এইটার সাথে কিন্তু এটা মিলে গেছে, তার মানে কি এটার পরিবর্তে আমি লিখতে পারি সি টু প্লাস এই প্লাস, এটার পরিবর্তে লিখতে পারি কিন্তু সি ওয়ান। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে কি ব্যাপার, এ বির পরিবর্তে সি ওয়ান লিখলাম কেন? সি ওয়ানে আমরা প্রথম হাফ অ্যাডারের যে আউটপুট পেয়েছিলাম সি ওয়ান, সেটার মান কিন্তু এ বি প্রথম হাফ অ্যাডারের, তাই এখানে আমরা এটার পরিবর্তে সি ওয়ান লিখলাম।
কেন লিখলাম? কারণ এখন এই যে C2 প্লাস C1 এর দুটো কিন্তু যোগ হবে। C2টা হচ্ছে দ্বিতীয় হাফ অর্ডারের একটা আউটপুট, ক্যারি আউটপুট, আর C1টা হচ্ছে প্রথম হাফ অর্ডারের ক্যারি আউটপুট। তাই ওই যে প্রথমে আমি বলেছিলাম না যে আমাদের তিনটা জিনিস দরকার হবে, দুইটা হাফ অর্ডার আর একটা অর গেট। অর গেটটা কেন লাগবে? এই দুইটা ক্যারি আউটপুট যোগ করার জন্য, C1 আর C2 যোগ করার জন্য। C2টা তো পেলাম এখান থেকে, এই যে এটার মান, আর C1টা পেলাম এখান থেকে, এটার মান C1, কারণ C1 সমান AB। আমি কিছুক্ষণ আগে কিন্তু দেখিয়েছি, তোমরা যদি যারা না বুঝতে পারবা তার একটু ব্যাক সাইডে পরে যেয়ে দেখে নিও। C1 এর মান কিন্তু AB বের হয়েছিল। আমি আর ব্যাকে যাচ্ছি না, এমনি ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব? এই লজিক সার্কিট অঙ্কন করব। আমাদের গাণিতিক সমস্যা, গাণিতিক অংশটুকু করা শেষ। আমি অবশ্যই দুটো হাফ অর্ডারের একটা ফুল অর্ডার আলোচনা করতেছি, তাই না? এবার আমরা যদি লজিক সার্কিট অঙ্কন করতে চাই, দুইটা হাফ অর্ডার দ্বারা একটা ফুল অর্ডার বাস্তবায়ন করতে চাই, এখন কি কি লাগবে? দুইটা হাফ অর্ডার লাগবে। প্রথম হাফ অর্ডারের এই দুইটা, S2 এর মান, C2 এর মান, এই যে কালার আলাদা করে রেখেছি। সরি, দ্বিতীয় হাফ অর্ডারের S2 C2, আর প্রথম হাফ অর্ডারের S1 C1। পূর্বে স্লাইডে আমি দেখিয়েছিলাম এই চার লাইন আর এই লাইন, এই যে কালারই আমি আলাদা করে রেখেছি। এইগুলা দিয়ে আমরা এখন সার্কিট অঙ্কন করব। 5টা লাইন দিয়ে সার্কিট অঙ্কন করব। প্রথম হাফ অর্ডারের দুইটা আউটপুট S1 C1, দ্বিতীয় হাফ অর্ডারের দুইটা আউটপুট S2 C2, এবং দুইটা যোগ করার জন্য, ক্যারি আউটপুট যোগ করার জন্য জাস্ট এটা, এই যে CO যেটা, এটা, এগুলো দিয়ে আমরা এখন সার্কিট আঁকবো। তাই এই 5টা লাইন আমি পরের পেজে নিয়ে যাচ্ছি। তোমরা 5টা লাইন পরের পেজে নেওয়া লাগবে না, আমার সামনে যারা খাতায় করতেছো তারা তো করতেছো। এই যে প্রথম হাফ অর্ডারের S1 সমান এটা পেয়েছিলাম, মনে আছে? প্রথম হাফ অর্ডারে কিন্তু S1 সমান এটা পেয়েছিলাম, S1 সমান এটা, C1 সমান এটা, প্রথম হাফ অর্ডারে প্রথমে দেখাইছি। দ্বিতীয় হাফ অর্ডারে আমরা কিছুক্ষণ আগে এটা পেলাম, এবং দ্বিতীয় হাফ অর্ডার ও প্রথম হাফ অর্ডারের সমন্বয় করে এটা পেয়েছি। আর প্রথম হাফ অর্ডার থেকে এই দুই লাইন পেয়েছি, দ্বিতীয় হাফ অর্ডার থেকে এই দুই লাইন। এই 5 লাইন দিয়ে আমরা এখন লজিক সার্কিট অঙ্কন করবো। এগুলো কোথায় পেলাম? ওই প্রথমে বের করেছি আমি, ওখান থেকে খুঁজে খুঁজে দিয়ে আসলাম। 5টা লাইন দিয়ে আমরা এখন লজিক সার্কিট অঙ্কন করবো। ভালো করে লক্ষ্য করি। প্রথমে S1, এটার মান, এটা দিয়ে সার্কিট অঙ্কন করব। তারপরে এই লাইন দিয়ে, তারপরে এই লাইন দিয়ে, তারপরে এই লাইন দিয়ে, সবার শেষে এটা দিয়ে ধারাবাহিক ভাবে করতে করতে আসবে। এখানে চিত্র আঁকবো কিভাবে? এখানে S1 সমান AX OR B, তাহলে আমি এখানে A নিলাম আর B নিলাম, এটা থেকে এটা দিয়ে XOR বানাবো। XOR গেট তো দেখতে এরকম, যে লাইনটা বের হলো এটা কিন্তু লিখতে পারি S1, কারণ XOR গেট দেখতে এরকম, দুই বা ততোধিক ইনপুট, দুইটা ইনপুট A আর B XOR করেছে, XOR আউটপুটটা বের হবে এইটা, S1 পেয়েছি। এবার AB দিয়ে SC1 আনবো। এটা A, এটা B, ওই লাইন না কিন্তু, এটা A, এটা B। এটা যখন অতিক্রম করে চলে গেছে তখন এখানে XOR হয়েছে, বাট এর আগ পর্যন্ত তো AB আছে। A দিয়ে আর B দিয়ে গুণ হবে, গুণ মানে কি অ্যান্ড গেট, যেটি C1 এর মান হবে। তাহলে একটা হাফ অর্ডার কিন্তু আমরা অলরেডি অঙ্কন করেছি। হাফ অর্ডারের দুইটা আউটপুট, XOR আর একটা AND। প্রথম হাফ অর্ডারের এই দুটো দিয়ে এই যে অঙ্কন করলাম। এবার দ্বিতীয় হাফ অর্ডারে এটা দিয়ে অঙ্কন করব। এটাতে কি বলেছে? S1 CI। S1 তো আমরা এটা পেয়েছি, CI কিন্তু এখানে নাই। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে সি না, এটা C1, CI না। CI যেহেতু নাই, আমাদের CI বলতে ক্যারি ইনপুট বোঝায়, আমরা আর একটা এখানে ক্যারি ইনপুট নিলাম। এটা CI নতুন করে আমদানি করলাম। এবার C1 আর CI মিলে আবার XOR হয়েছে। XOR মানে কিরকম গেট হবে? এখানে এই যে এটা S1 আর এটা হচ্ছে CI ক্যারি ইনপুট, এটা দিয়ে আমরা আবার XOR অঙ্কন করলাম, যে লাইনটা পেলাম এটা হচ্ছে S2। এবার এই লাইনটা দিয়ে আঁকবো। C2 মানে কি? S1 আর CI দুইটা মিলে আবার গুণ হবে, যে মাঝখানে গুণ আছে, মানে অ্যান্ড গেট হবে, এরকম একটা অ্যান্ড গেট হবে। এখন S1 কোনটা? এই লাইনটা। CI কোনটা? এই লাইনটা। এই লাইন আর এই লাইন মিলে গুণ হবে। এই লাইন আমি এখান থেকে নিয়ে এদিকে দিতে পারি,
এই লাইনটা এখান থেকে নিয়ে এদিকে দিতে পারি, পারি না? হ্যাঁ পারি তো, লক্ষ্য করি। S1 মানে এই লাইনটা, CI হচ্ছে এই লাইনটা, এই দুইটা মিলে আবার কি হয়েছে? গুণ হয়েছে, গুণ এন্ড। এখানে আবার একটি এন্ড গেট অঙ্কন করবো, এন্ড গেট। এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে C2। এইবার লক্ষ্য করি, এখানে আমি একটা হাফ অ্যাডার পেয়েছি, এটা মিলে। এখানে একটা হাফ অ্যাডার পেলাম, এটা মিলে। হাফ অ্যাডারের নিয়ম কি? দুইটা আউটপুটে দুইটা লজিক গেটের সমন্বয়ে গঠিত হাফ অ্যাডার। এক্স অর একটা এন্ড, এক্স অর এন্ড, তাহলে এই একটা হাফ অ্যাডার, এই একটা হাফ অ্যাডার বলতে পারি। এখন এই যে S2 হচ্ছে এইটা, S1 হচ্ছে, সরি, S2 হচ্ছে C2 হচ্ছে এইটা, আর C1 হচ্ছে এইটা। তাহলে C2 আর C1 দুটো মিলে প্লাস হয়েছে, প্লাস হয়েছে মানে কি? একটি অর গেট। একটা অর গেট অঙ্কন করতে হবে। যে প্লাস আছে না, তাহলে এই দুটো মিলে যেহেতু যোগ হয়েছে, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এইটা, মানে এই লাইন আর এই লাইন দুটো মিলে আবার অর গেট অঙ্কন করবো। এই যে প্লাসের জন্য যে লাইনটা বেরোলো, এটা হচ্ছে CO। তার মানে কি? আমাদের কিন্তু ফুল অ্যাডার বাস্তবায়ন হয়েছে। এই একটা হাফ অ্যাডার, এই একটা হাফ অ্যাডার, দুইটা হাফ অ্যাডার, হাফ অ্যাডারের দুইটা আউটপুট, এক্স অর আর একটা এন্ড, এক্স অর আর এন্ড, এক্স অর আর এন্ড। আর দুইটা হাফ অ্যাডারের যে ক্যারি আউটপুট ছিল, এস, সরি, C2 C1, এই দুটো যোগ করার জন্য একটা অর গেট দরকার হয়েছে। সেজন্য বলেছিলাম দুইটা হাফ অ্যাডার দ্বারা একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করার জন্য তিনটা জিনিস প্রয়োজন। দুইটা হাফ অ্যাডার, এই একটা, এই একটা, আর একটা অর গেট। দুইটা হাফ অ্যাডারের যে ক্যারি আউটপুট বের হবে, ক্যারি আউটপুট সি এর মান, ওই দুইটা সি একসাথে যোগ করার জন্য অর গেটের দরকার হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ক্লাসটি একটু জটিল ছিল। দুইটা হাফ অ্যাডার দ্বারা একটি ফুল অ্যাডার বাস্তবায়ন জটিল হলেও প্রশ্নটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে। তোমরা যারা আমার ক্লাসটা দেখেছো, যদি না বুঝো কমেন্টস করবে, আবার বোঝানোর চেষ্টা করব। আর তোমাদের যদি কোনো কঠিন কঠিন বিষয় ICT বিষয়ে জানার প্রয়োজন হয়, কমেন্টসে লিখলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরিশেষে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।